আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি অতিমারী বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। প্রফেসর মন্ডলে, রাজ্যে করোনা রোগীদের ৭৮% হোম আইসোলেশনে আছেন। এদের নিয়ে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত উদ্বিগ্ন। দেখা যাচ্ছে এদের স্বাস্থ্যের অবনতি হলেও ঠিক সময় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে না, এবং যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন চিকিৎসকদের প্রায় কিছুই আর করার থাকছে না, তাদের মৃত্যু হচ্ছে। তো যারা হোম আইসোলেশনে আছেন তাদের আপনি কি বলবেন? দেখুন, সব রোগী যে হোম আইসোলেশন থেকে হাসপাতালে করতে গেলে অসুবিধা হচ্ছে তা নয়। আমি এমন রোগী জানি যারা আমরা পাঠিয়েছি এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি নিজে রেফার করেছি এবং হাসপাতালে কোভিড বেডে ভর্তি হয়েছে, এটা আমি জানি, এবং সেখানে 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। তাকে যে খুব ঘুরতে হয়েছে বা সুবিধা পেতে হয়েছে তা নয়। একটা জিনিস এরা সবাই বলতে চাইছিল যে করোনা পজিটিভ না করোনা নেগেটিভ এটা টেস্ট করে নিতে হবে। এটা তো এপিডেমিকের সময় এরকম একটা চিন্তা ভাবনা আসতেই পারে। তবে আমি হাসপাতালে ভর্তি নিয়ে বলছি না, ঠিক আমি বলতে চাইছি যে ধরুন হোম আইসোলেশনে যে রোগী আছেন তার স্বাস্থ্যের অবনতি হলো, তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে আসছে, সেটা তিনি যতক্ষণে বুঝলেন এবং যতক্ষণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, যার ফলে তারপরে চিকিৎসকরা সেভাবে কিছু করে উঠতে পারছেন না। না, দেখুন, আমরা তো সব জায়গায় বলে দিয়েছি যে 90 কম যদি পালস অক্সিমিটারে দেখা যায় তাহলে যেন একটা কোনো কোভিড হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে, এবং এই জিনিসটা সব জায়গায় তো বহুলভাবে প্রচারিত হয়েছে। এবং লোকে যদি চুজ করে যে না আমি অমুক একটা যে হাসপাতালে যাব, ওই হাসপাতালে যাব না এই হাসপাতালে যাব, তখনই যত বিপত্তিগুলো হয়। আর হোম আইসোলেশনে যারা আছে সেই সব রোগীদের সম্বন্ধে বলার এই যে আপনারা সুস্থ থাকার চেষ্টা করুন, সমস্ত প্রোফিল্যাকটিক যেসব জিনিসগুলো আমরা খেতে আপনাকে বলছি, যেভাবে থাকতে বলছি সেইভাবে থাকুন, এবং বারে বারে হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, বাইরের লোকের সঙ্গে যত কম ইন্টারাকশন হয়, একজন লোকের সঙ্গে আর একজন লোক পাশাপাশি বসবেন না, অন্তত 2 মিটার দূরে বসুন। এই সব জিনিসগুলো যদি আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা নিজেরা ফলো করি তাহলে কিন্তু যারা সেলফ কোয়ারেন্টাইনে আছেন তাদের খারাপ হওয়ার চান্স কম। তবে আমি একটা বলবো যে প্রত্যেকটা হোম কোয়ারেন্টাইনে থাকা লোকের একটা ডাক্তারের সঙ্গে কনস্ট্যান্ট টাচে থাকা দরকার, এবং তিনি আপনাকে হাসপাতালে ভর্তি করার রেফারেল করে দেবেন। একেবারে। আচ্ছা, এই বাড়িতে থাকা রোগীদের কথা ভেবেই তো টেলিমেডিসিনের ব্যবস্থা চালু করা হয়েছিল। তা আপনার কি মনে হয় যে টেলিমেডিসিন ব্যবস্থা এক্ষেত্রে খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে কি? হ্যাঁ, আমি নিজে অন্তত 20-25টা পেশেন্টকে তো টেলিমেডিসিন করে তারা এখন অনেকে ভালো আছে, কেউ কেউ করোনা পজিটিভ থেকে করোনা নেগেটিভও হয়ে গেছে, এরকম আছে। আমরা অবশ্য সফিস্টিকেটেড ট্রিটমেন্ট করতে পারিনি, কিন্তু এই মিনিমাল যে সিমটম থাকলে যে ট্রিটমেন্ট করে সেগুলো আমরা করেছি, এবং যার একটু মডারেট সিমটম হয়েছে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে রেফার করেছি। তাহলে সেক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন হচ্ছে কেন? বা ধরুন IMA তারা বলছে যে বিভিন্ন পাড়ার ক্লিনিকে যারা প্র্যাকটিস করেন সেই সব চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ নেই, তাই তাদের জন্য আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এটা তো সত্যি কথা, সবাই তো আর সেম জিনিসটা করছে না। ইউনিফর্মিটি মেনটেন করতে গেলে তাদের ট্রেনিং দেওয়া দরকার। অনেকেই জানতেই পারছে না যে কোন জিনিসটা আছে, কি করতে হবে। আমারই বন্ধু যারা এই মেডিকেল কলেজ থেকে পাস করেছে তারা আমাকে জিজ্ঞেস করছে যে কি করা উচিত। অতএব ভাবুন তাহলে অন্যান্য ডাক্তাররা কি ভাববে বা করবে। অতএব আমাদের সরকার যেটা করতে চাইছে সবাইকে একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা, সেটা খুবই ভালো কথা, এবং তাহলে সবাই ঠিক মতন চিকিৎসাটা পাবে। বেশ। প্রফেসর মন্ডলে, দেশে আক্রান্তের সংখ্যাটা কমছে, সুস্থতার হার বাড়ছে, মৃত্যু হারও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে যে বিশ্বের সবথেকে মৃত্যুহার এখানেই সবথেকে নিচেতে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছবিটা একেবারে এইরকম নয়। এখানে কিন্তু এখনো সংক্রমণ বেড়েই চলেছে, এবং সংক্রমণের হার বলুন বা মৃত্যু হার বলুন, এই দুটোই কিন্তু জাতীয় গড়ের থেকে বেশি। এটা কেন বলে আপনার মনে হয়? দেখুন, সব জায়গাটা তো সমান নয়। প্রথমে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্র, দিল্লি সব জায়গায় বেশি রোগী হচ্ছে, মারা যাচ্ছে বেশি। আমাদের এখানে যেটা হয়েছে, শহর থেকে বাইরে, শহরতলি এবং তারপরে গ্রামে, এই সব জায়গায় ছড়াতে
করোনা একটু টাইম লেগেছে। এখন সেটা যেহেতু বেশি ছড়িয়ে গেছে সেই জন্য রুগী বেশি হচ্ছে। তারপরে আমরা এখন টেস্টিংটাও অনেক বাড়িয়ে ফেলেছি, সেই জন্য বেশি রুগী আমরা ধরতে পারছি। আমরা যদি টেস্টিংটা কমিয়ে দিই তাহলে আমাদের রুগী কমে যাবে। এক্ষেত্রে পুজোর আগে কেনাকাটার যে একটা হিড়িক পড়েছিল, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই ছবি দেখে শিউরে উঠেছিলাম, এর কি কোনো ভূমিকা আছে বলে আপনার মনে হয়? কিছুটা তো ভূমিকা আছে, কেননা ওই রকম হুড়োহুড়ি করে কেনাকাটা এটা একেবারেই ঠিক হয়নি। তো আমাদের যেটা দেখা যাচ্ছে যে কলকাতা শহরে একটুখানি বেড়েছে, আর নর্থ 24 পরগনা যথেষ্ট বেড়েছে, যদি আমি ভুল না বলে থাকি। একেবারেই ঠিক। তাহলে কলকাতা এবং নর্থ 24 পরগনায় একই কারণে বেড়েছে, তবে অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু সেরকম ভাবে বাড়েনি। মিদনাপুরে কি ওরকম ভাবে বেড়েছে? বরং আমি তো বলবো মিদনাপুর, হলদিয়া অনেকটা কমেছে। ঠিকই। অর্থাৎ আপনি বলছেন যে এটা এক একটা স্থানীয় জায়গায় সেখানে সংক্রমণটা বেড়ে যাচ্ছে, কিন্তু গোটা রাজ্যে বাড়ছে এমনটা নয়। না, এমন তো মোটেই না। পরিসংখ্যান আমি দেখেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে কটা কেস হচ্ছে না হচ্ছে, সেপ্টেম্বরে কটা হয়েছে, অক্টোবরে কটা হয়েছে, এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে নর্থ 24 পরগনা এবং কলকাতা সব থেকে বেশি আক্রান্ত। এরপরে সাউথ 24 পরগনা এসছে, তারপরে নদিয়া আছে, তারপরে মিদনাপুর আছে, তারপরে নর্থ বেঙ্গল আছে, এসব পরপর আছে। ওইটা সব জায়গায় সমান নয়, এবং সেটা ওই একই অঙ্কের হিসেবে বলা যাবে না, এবং সব জায়গায় যে একই কারণে ছড়াচ্ছে তাও নয়। আপনি দেখুন, এই যে যারা গ্রামে যারা চাষবাস করছিল তাদের মধ্যে তো কোনো কিছু ছড়ায়নি আপাতত। অবশ্য আপনি বলবেন যে তাদের পরীক্ষা করা হয়নি। তো এখন পরীক্ষা যদি করে আমরা দেখবার চেষ্টা করি, অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখি, তাহলে আইজিজি পজিটিভ পাবোই। হ্যাঁ, ঠিকই। শেষ প্রশ্ন প্রফেসর মুন্ডলে, একজন এপিডেমিওলজিস্ট হিসেবে সামনের ছবিটা আপনি কেমন দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, যে কোনো এপিডেমিক মানে ওই ওয়েভের মতন আসে, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, হ্যাঁ, এরকম আসে। তো আমরা তো এই এপিডেমিকটা সম্বন্ধে খুব কম জানি। আমরা যতটুকু জানি হচ্ছে কি কি ক্ষতি করছে এবং সেগুলো ক্ষতিগুলোকে চিকিৎসা কি করে করা যায়, সেই চিকিৎসাগুলো আমাদের ডাক্তারবাবুরা যারা যারা আছেন যে যে হাসপাতালে, তারা সব ঠিক সেটা করছে। তো আমরা সুস্থ হওয়ার পার্সেন্টেজটা তো বাড়াতে পেরেছি, তার মানে আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করতে পারছে, এবং সেই জন্যই আমাদের মৃত্যু হারটা অতটা বেশি নয়। এবং আপনি বলছেন বটে যে নাম্বার অফ কেস বেড়েছে, মৃত্যু হার বেড়েছে ঠিকই ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আরো কমে যাবে আস্তে আস্তে করে, ন্যাশনাল অ্যাভারেজের মতনই আবার কমের দিকেই থাকবে। তবে শীতকাল বলে যদি নভেম্বর ডিসেম্বরে একটু বেশি হয় কেস, সেটা নিয়ে আশ্চর্য হওয়ার, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং এটা শিওর যে সেকেন্ড একটা ওয়েভ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসতে পারে, আবার ভবিষ্যতেও আর একটা ওয়েভ আসতে পারে, এবং সেই সব জিনিসের জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বারে বারে হাত ধুতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে যখন আমি হাত ধুতে পারবো না, এবং হাঁচি কাশি যাতে না হয় মাস্ক পরে সব জায়গায় যেতে হবে। মাস্কটা একজন 3 লেয়ার্ড মাস্ক হয়, হ্যাঁ, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং, এটাও তো দরকার। অনেক ধন্যবাদ ডক্টর মুন্ডলে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন অতিমারি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।